This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল কিছু কথা আর ছবি। কালচর, আজ ঘুষি, মহিলাকে সপাটে ঘুষি। ছবিটা দেখুন। চরের মতো ঘুষিও কলকাতাতেই। চিতপুর থানায় লিখিত অভিযোগও হয়েছে। অভিযোগপত্রে পূর্ব বেলগাছিয়ার এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম উত্তম হালদার। দাদা ছিলেন এলাকার কাউন্সিলর, এখন প্রয়াত গৌতম হালদার। এহেন নেতার ভাইয়ের দাপট চলে এলাকায়। প্রমোটারির ব্যবসা করেন, নামে উত্তম হলেও কাজটা উত্তম করেছেন কি? এটা কোনো শাসক নেতার আচরণ হতে পারে? এতই যদি বীরত্ব, তাহলে বক্সিং রিং আছে তো, পাঞ্চের জোর কতটা ওখানে গিয়ে পরখ করতে পারেন। শাসক দলের কোনো মুখপাত্র কি বলবেন, ভাই উত্তম তুমি যা করিয়াছ তা অতি উত্তম? পূর্ব বেলগাছিয়ার ওই নেতার বাহাদুরির কথা শুনুন। উত্তম হালদার হচ্ছে এখানকার যে স্থানীয় তৃণমূল প্রভাবশালী নেতা, ওর কথা এখানে সব উঠে বসে। এইবার উত্তম হালদার যখন নেবে এলো ওপর থেকে, আমার ওয়াইফ শুধু জিজ্ঞাসা করেছে তুমি কেন গালিগালাজটা করে না বলে। আমার ওয়াইফকে টেনে একটা ঘুষি মারে এবং আমি বাঁচার জন্য যতটুকুনি আমার সেভ করতে চেয়েছি আমি ওনার কলার ধরে নিয়েছিলাম। তাতে ওনার হয়তো কিছুটা লেগেছে, কিন্তু তাতেও উনি আমার জামা ছিঁড়ে দিয়েছেন, আমাকে মেরেছেন। উনি বহুবারই আমাকে বলেছেন যে আমি নাকি ওনার টার্গেট হয়ে গেছি এবং আমি ফ্যামিলি নিয়ে থাকি, যাতে আমি সাবধানে থাকি। এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা, অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে, হ্যাঁ, তো তখন আমাকে এসে বলল যে তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস, ভালো চাইলে কেসটা তুলে নে। আমাদের এখানকার যে এমএলএ অতীন কুমার ঘোষ, উত্তম হালদার, অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভারিয়া অনেক কিছু করে বেড়াচ্ছে এখানে। আচ্ছা, কোনো প্রমোটার কখন কাউকে টার্গেট করে? প্রমোটারিতে বাধা পেলে এই মহিলার ক্ষেত্র তাই। দেবোত্তর সম্পত্তির প্রমোটারি নিয়েই তো গোল, আর তাতেই ওই শাসক নেতার শাসানি। তোর সম্পত্তি ওটাও চাই, লোকের সম্পত্তি চাই, প্রতিবেশীর সম্পত্তি চাই। মানুষ ভগবানের নামে একটা সম্পত্তি করে দিয়ে গেছে, সেটাও এদের চাই। তৃণমূলের কোন নেতা যেন বলেছিলেন প্রমোটারদের থেকে দূরে থাকার কথা? শাসক দলের লোকাল অনেক নেতাই এখন একজন প্রমোটার নিজেরা। ঠগ বাঁচতে গাঁ উজাড় হবে না তো? কার আশীর্বাদী প্রসাদে উত্তমরা নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছেন? ভেবে দেখুন, এরা সবাই এক একটা যেন বিচ্ছিন্ন দ্বীপের মতো। এরা প্রত্যেকে সেই বিচ্ছিন্ন দ্বীপগুলোর রাজা, যেখানে তাদেরই শাসন চলে। না হলে আপনি বলুন, 5 দিন আগে এফআইআর হওয়া সত্ত্বেও পুলিশ কেন উত্তমকে গ্রেফতার করে না? উত্তম নিশ্চিন্তে এলাকায় ঘুরে বেড়ান, মামলা প্রত্যাহারে চাপ দেন। মনে পড়ে সন্দেশখালীর শাহজাহানকে কতদিন পর পুলিশ গ্রেফতার করেছিল? মনে পড়ে দ্বীপে থেকেও নিজেকে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রেখেছিলেন। ওই দ্বীপে সমান্তরাল প্রশাসন চলতো শাহজাহানের। এখানকার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী কলার নাড়াতেন, আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছো? শাহজাহানের 1800 কোটির সম্পত্তি, শুধু ভেড়ি জমি দখল করেই 260 কোটির সম্পত্তি করে ফেলেছেন। চোখ ধাঁধানো বাড়ি, 17টা বিলাসবহুল গাড়ি, নিজের নামে বিশাল মার্কেট, সব মিলিয়ে সাম্রাজ্যই তো। আর একজন শাহজাহানও সামনে এসেছেন। গতকাল সোনারপুরের শাহজাহান জামাল উদ্দিন
রিসর্টের মতো যার বাড়ি, বাড়িতে পুল, পুলে কচ্ছপ, শখের একখান ঘোড়া, একজন সাধারণ মুহুরি থেকে কোট আনকোট এলাকার বিচারক হয়ে বসেছেন। শালিশির নামে কাজীর বিচার চলে। আরো ছবি, বিচার তো করতেন আরো একজন, জয়ন্ত সিং থেকে আড়িয়াদহের জায়েন্ট। তার অট্টালিকার মতো বাড়িটা কি এত সহজে ভুললে চলে? শাহজাহান, জয়ন্ত, জামাল, খুঁজে দেখলে আরো কত কামাল পাবেন। এদের মিলটা কোথায় জানেন তো? তৃণমূলের রাজত্বে থেকে তিনজনই বিচ্ছিন্ন দ্বীপ তৈরি করেছেন আর নিজেদের সেই দ্বীপের মানে সাম্রাজ্যের অধিপতি বানিয়েছেন। সম্রাট বানিয়ে শালিশির নামে বিচার সভা বসান। শাসক যোগে সমান্তরাল একটা প্রশাসন চালান। রাজ্যের প্রশাসনিক প্রধানের কানে এ খবর যায় না যায় না? ২১-এর মঞ্চে এইসব বিচ্ছিন্ন দ্বীপের শাহজাহানদের, বিচ্ছিন্ন দ্বীপের রাজাদের রাজ্যপাট শেষ করার বার্তা মিলবে? জানি না। শোলের সেই ডায়লগটা মনে আছে? ভিলেন গব্বরের গলার বিখ্যাত লাইন, বাচ্চারা না ঘুমোলে মায়েরা বলতেন, বেটা সো যা নেই তো গব্বর আ জায়গা। সোনারপুরের জামাল তেমনই বোধ হয়। যা বহর দেখছি তার বিচারের। সোনারপুরের প্রতাপনগরের জামালের প্রতাপ সামনে এসেছিল ২৪ ঘন্টা আগেই। পায়ে শেকল বেঁধে মহিলার ওপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসার পরই। কিন্তু তারপর যা সামনে আসছে তা ফ্লাড গেট খুলে দিয়েছে। অভিযোগের বন্যা। এলাকায় পুলিশ, প্রশাসন আর কারোর কোনো প্রয়োজন নেই। একা জামাল কাফি। তার বাড়ি তো আদালত। ধরে বেঁধে মেরে উল্টো ঝুলিয়ে কত দাওয়াই দিতে জানে সে। তার বিচার মানলে তবে রেহাই। সোজা কথা। আমাদের পেছনেই হচ্ছে স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত জামাল সর্দারের বাড়ি। স্থানীয় কোনো সমস্যা, পারিবারিক বিবাদ বা জমি সংক্রান্ত কোনো সমস্যা হলে তাদেরকে ডেকে পাঠাতেন জামাল সর্দার, এবং এই যে টিন শেড সেখানেই ডেকে পাঠিয়ে বিচারের ব্যবস্থা করা হতো। এমনকি শেকল দিয়ে বেঁধে মারধর করা হতো, নির্যাতন করা হতো, অমানবিকভাবে যে মারধর করা হতো সেই তথ্য ইতিমধ্যেই সামনে উঠে এসছে। ও মানে সবসময় সব মহিলাদের তুলে এরকম মারধর করে, ফের হচ্ছে তলাবাজি করে, গুন্ডামি করে বেড়াচ্ছে। পা দেখি ওপর দিকে পা করছে, নিচের দিকে জলে গড়াচ্ছে। ঠিক এরকম লোহার বেড়ি দিয়ে বাঁধা আছে, চাবুকের বাড়ি মারছে। ওরে বাবা, চাবুক মারছে। প্রতিবাদ করার জো নেই, করলেই শাসন। দুষ্টুমি করা বারণ। আফটার অল জামালের সাম্রাজ্য। এমন এক নয় একাধিক অভিযোগ সামনে। আমাদের বাড়ি বাড়ি ঝড় হচ্ছিল, আমার মামা শ্বশুরকে জানিয়েছে, ও এসে তুলে নিয়ে গেছে। ৬-৭ জন এসে তুলে নিয়ে গেছিলো। আমাকেও মারধর করেছে, আমার বরকেও ধরে পিটেছিল, ছেকল দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে মেরেছিল। ঝুলিয়ে রেখেছিল পুরো সকাল থেকে পুরো একদম রাত ৯টা পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছিল ওখানটায়। মাথা নিচে ছিল, পা উপরে ছিল। এবার যে প্রাসাদের মধ্যে বিচার সভা বসতো, আমি তো লোভ সামলাতেই পারছি না সেটা বারবার আপনাদের দেখানোর। আবার দেখুন, জল জল করছে তার বাড়ি, তার প্রাসাদ। কি বিরাট লন, দেখুন ছবিটা। কি বিরাট লন, দেখে চক্ষু ছানা বড়া। পেল্লায় সাইজের বাগান বাড়ি বানিয়েছেন জামাল। পাঁচিল ঘেরা বিশাল জমিতে গেট পেরিয়ে ঢুকলেই লন, বিরাট বড়। তবে একটি বিরাট বাড়িতে শেষ নয়, তার ধার ঘেঁষেই আরো একটা বাড়ি। সাম্রাজ্যই তো। আর চারদিকে সিসিটিভি, 50টা সিসিটিভিতে মোড়া গোটা বাড়ি। তার মধ্যে শুধু বাইরের গেটেই 5 থেকে 6টা। জামাল উদ্দিন আদতে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল সেই প্রশ্ন নিয়ে যখন এলাকার সাধারণ মানুষের কাছে আমরা যাই, প্রত্যেকেই বলছেন বিচারের নামে টাকা তোলাই ছিল জামাল উদ্দিনের একমাত্র এবং প্রধান কাজ। পাশাপাশি জমি বিক্রি, মাটি মাফিয়া, বেদখলি জমি দখল করিয়ে দেওয়া সহ নানা কাজ করতেন জামাল উদ্দিন। কোনোদিনই তার কোনো কাজ করে খায়নি জীবনে, যে কোনো একটা কুটি নেড়ে খায়নি। ও অসৎ পথে সবসময় ইনকাম করেছে। আগে করতো চুরি চামারি, এইসব ডাকাতি এইসব করতো। কারোর আধার কার্ড তৈরি করে দেয়, কারোর রেশন কার্ড তৈরি করে দেয়, এইসবই কাজ করে টুকটাক। কোর্টেও কাজ করে উনি। স্থানীয় এক স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
অতীন্দ্র মণ্ডলের সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নিয়েছিল জামাল, এটা অভিযোগ। বলছে মাস্টারমশাই আমার 1000-5000 টাকা দরকার দেবে, আর ও বয়স্ক একটু হয়ে গেল তো, ও সেই এটিএম কার্ডটা দিয়ে দিয়েছিল ওর কাছে, ওর পুরো লাইফে রিটায়ার লাইফের টাকা, একটা 2 তলা বাড়ি বিক্রি, সেই টাকা এ সব নিয়েছে। 3 বছর ধরে হেঁটে হেঁটে টাকা একটা দেয়নি, শেষকালে সে লোকটা মারা গেছে, এখন 6 মাস হয়নি। টাকা নিয়ে এখানে আমাকে দিয়ে বা মাসমশাইকে এখানকে দিয়ে বলে আমি এক্ষুনি থানায় যাচ্ছি, মানে উকিলের কাছে যাচ্ছি। না, আমার এটা ঢুকে বললো, ও কি করলো, ওই দিক দিয়ে গিয়ে বাড়ি চলে গেল। শুধু চিটিংবাজি? 2021-এ ভোট পরবর্তী হিংসায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগে জেলে যেতে হয় জামালকে। এই মামলায় সিবিআই তদন্ত চলছে। নিজের দাদাকে খুনের চেষ্টার অভিযোগ জামালের বিরুদ্ধে, নিজের ভাইকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও জামালের বিরুদ্ধে। এই হলো জামাল, দ্য গ্রেট বিচারক। যত প্রভাব বিস্তার করেছে জামাল উদ্দিন সর্দার, ততই নজর কাড়া হয়েছে তার বাড়িখানা। অভিযোগ তাই, দিগন্ত বিস্তৃত জমি জুড়ে যেন রাজপ্রাসাদ। বাড়ির ভেতরে প্রায় 4 থেকে 5টি বাইক এবং স্কুটার রয়েছে, একটি বিলাসবহুল 4 চাকা গাড়ি রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জামাল সর্দার, আর কেনই বা এত সিসিটিভির ঘেরাটোপে রেখে দেওয়া হয়েছিল এই গোটা সাম্রাজ্যকে। সবটা জুড়েই রহস্য। এ তো সবে এর থেকে পর্দা ওঠা শুরু। জামাল সর্দারের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলছিলাম, তখন শিকল কেন রাখা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে জামাল জানিয়েছিল ঘোড়াকে বেঁধে রাখার জন্য তার এই শিকলের ব্যবহার। ঘোড়া বদমাইশ বলে হচ্ছে, শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে। শিকল কি মানুষের মাথার জন্য কেউ বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? পায়েতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আচ্ছা, দুটো পায়ে আমার শিকল দিয়ে তালা মেরে দিয়েছিল। শিকল কি ওর ঘরেই ছিল নাকি? শিকল ওর ঘরেতেই আছে, আর ওর নিচেতে সব এরকম শিকলের জায়গা করা আছে। বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? বোকা বোকা বলি খালাস জামাল সর্দার, কিন্তু অভিযোগ সব তো মারাত্মক। ঘোড়া বাঁধার শিকল বলে পার পাওয়া এত সোজা? তাই কি শেষে পথ না পেয়ে নিজেই পগার পার? বাড়ির আশপাশে অবশ্য এখনো তার পোষ্য ঘোড়াটি ঘুরছে। ঘোড়াটি এখন তার বাড়ির পিছনের মাঠে চড়ে বেড়াচ্ছে, আর এই ঘোড়া প্রতিপালনের জন্য শাহজাহান মল্লিক নামের একজনকে রাখা হয়েছে, যার মাসিক মাইনে 10,000 টাকা। কিনেছে কি করেছে আমি ওইসব জানি না। আমরা বাগানে বাঁশ কাটছিলাম, আমাদের বললো যে তোমাকে ডিউটি আছে ঘোড়া দেখা, শোনো আমাদের 10,000 টাকা মাইনে খাওয়া দাওয়া দেয়। শুধু শাহজাহান মল্লিক নয়, পাশাপাশি আরও 7 থেকে 8 জনকে তার বাড়িতে প্রতিনিয়ত কাজ করতে দেখা যায়, আর তাদের প্রত্যেকের মাইনে 10,000 থেকে 20,000 টাকা। এত টাকা মাস মাইনে দিয়ে কিভাবে লোক রেখে তার বাড়ির কাজকর্ম চলছে? এ এখন তো টিএমসি করতে, টিএমসির আমলে এই বেশি বেড়েছে। এই পার্টির ছত্র ছায়া থেকে এখন জোর করে জমি জায়গা নিয়ে নেওয়া সব কিছু। ভুরি ভুরি অভিযোগ আসছে, মেয়েদের, ছেলেদের, লোকেদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিচারের নামে টাঙিয়ে রেখে দেওয়া, মারধর করা। ওই প্রশাসন জানে না এত কিছু হচ্ছে? যদি প্রশাসনের মদত না থাকে, তৃণমূলের নেতাদের যদি মদত না থাকে, এই ছেলেটা এইগুলো করে কি করে? আমরা বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্রের সঙ্গে। তিনি যেটুকু বলছেন যে জামালের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে, এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের কর্মী না, তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয়, প্রশাসনিক সাংগঠনিক কোনো পদে এই ব্যক্তি নেই। বিধায়ক হাত ঝেড়ে ফেলেছেন, শাসক ব্যস্ত দূরত্ব তৈরিতে, ঠিক যেমন জয়ন্ত জেসিবিদের ক্ষেত্রে। কিন্তু বিতর্ক তো ঘাট থেকে নামার নয়। জামাল কি করত? সাধারণ মানুষের কাছে একটা প্রচার করে দিয়েছিল যে পুলিশের সঙ্গে তার সদ্ভাব আছে, তৃণমূল নেতাদের সঙ্গে তার সদ্ভাব আছে, ওখানে যাওয়ার থেকে আমার কাছে গেলে বিচার অনেক ভালো হবে, সে কারণের জন্য তার কাছে আসা। শুনে তো গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। আমি যা শুনলাম তার বাড়িতে নাকি কুয়ো আছে, সেই কুয়োতে জল নেই, এবং বিচার করবার পরে কাউকে শাস্তি দেওয়ার স্বরূপ সেখানে কাউকে উল্টিয়ে রাখা হতো, পায়ে শিকল বেঁধে রাখা হতো। মূল সরকারটাই দাঁড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের ওপরে। কেউ শাহজাহান, কেউ জালালউদ্দিন, আবার সাদ্দাম হোসেনও খুঁজে পাওয়া গেছে। বারবার বলা হয়েছে দলের তরফ থেকে যে এই ধরনের সালিসি সভা করা
আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারোর নেই। জেসিবি হোক বা ওই জয়ন্ত হোক, আর এখানে এখন যার নাম আমরা শুনতে পাচ্ছি, খাপ পঞ্চায়েতের ব্যবস্থা এই তৃণমূলী আমলে চলছে। আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রশাসন নেবে। পুলিশ তো উদাসীন এখনো অবধি। এখানে এত বড় প্রপার্টি হয়ে গেল, এত কিছু হয়ে গেল, কারোর কোনো হিলদোল নেই। মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে যে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে কিভাবে। জামালের জমিদারি আর সাদ্দামের সুড়ঙ্গ, এই পুরো নভেল। এখনো সাদ্দামের কোনো আতাপাতা নেই। সে হাওয়া কোথায় গেল, কি করে গেল, জানতেই তো ঘাম ছুটছে পুলিশের। বেডরুম থেকে সে গেল কোথায়? সুড়ঙ্গ বে খাল, খাল বে মাতলা, সেখান দিয়ে সাদ্দাম আর ভাই পগার পার। আগে থেকে A to Z কষা ছিল পালানোর অঙ্ক। কুলতলির পয়তারহাট গ্রামে রহস্যময় সুড়ঙ্গ আবিষ্কার হওয়ার পরে 48 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। সেই সাদ্দাম সর্দার এবং তার ভাই এখনও কিন্তু অধরা। মাতলা নদীর ওপর দাঁড়িয়ে, মাতলা নদীর ঠিক ওপারেই রয়েছে কয়েকটি ছোট ছোট গ্রাম। সেগুলো মূলত দ্বীপ এবং সেখানে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই নৌকো বা লঞ্চ। দেউল বাড়ির মতো একটা গ্রাম রয়েছে এবং তারপরে সম্পূর্ণ উল্টো দিকে হচ্ছে ক্যানিংয়ের ঝড়খালি, যেটা এখান থেকে অনেকটাই দূরত্ব। এবং যেখান থেকে ওই বড় যে লঞ্চটা আসছে সেই দিকটা হচ্ছে পুরোটাই কোর ফরেস্ট এবং এই নদী পেরোলেই, মাতলা পেরোলেই তারপরে বিদ্যাধরী এবং বিদ্যাধরী পেরোনোর পর পুরো সাগরের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সীমান্ত, যে জলসীমান্ত, সেই জলসীমান্ত শুরু হচ্ছে। এবং সেখান থেকেই কোথাও যে সন্দেহটা আধিকারিকরা বারবার করছিলেন যে একটা আন্তর্জাতিক যোগ রয়েছে এই চক্রের এবং এই সাদ্দামের পালানোর পেছনেও যে এই জলপথ একটা পথ হতে পারে, সেই সন্দেহটা কিন্তু প্রথম থেকেই করা হচ্ছিল। কারণ বাড়িতে যেভাবে শোবার ঘরের তলায় সুড়ঙ্গ করে রাখা হয়েছিল এবং যে সুড়ঙ্গ সরাসরি যোগ রয়েছে মাতলার সঙ্গে যুক্ত থাকা খালে, এবং সেই খালপথে পালিয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। সোনার ছেলে সাদ্দাম, সোনার মূর্তির ছবি দেখিয়ে আর কথার জালে জড়িয়ে কারবার চলতো সাদ্দাম আর তার গ্যাংয়ের। এবং এর জন্য সাদ্দামের হাতে প্রচুর মিডলম্যানও ছিল। কলকাতা শহরের বড়বাজার, মালদা, হুগলি, এমনকি উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গাতেও তার এই সোনা কারবারিদের যে চক্র সেটা চলতো। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে রাখা হতো যারা কম দামে মূলত সোনা চাইতো। অবৈধ উপায়ে তাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেত এই মিডলম্যানরা, আর সেখান থেকেই ফোন আসতো সাদ্দাম সর্দারের কাছে। প্রশ্ন হলো, রমরমিয়ে ব্যবসা চলতো আর পুলিশ কিছু টের পেত না, তা কি বিশ্বাসযোগ্য? স্থানীয় প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত চোখ বন্ধ করেছিল, নাকি এখন না দেখার ভান? সর্দারি চলতো এলাকায় সাদ্দামের, তা তো স্পষ্ট। প্রশ্ন, কি করে? উবে যাওয়া সাদ্দামের খোঁজ পেতে আর কত ঘাম ঝরাবে পুলিশ? ভাবা যায় কারোর কোনো তৃণমূল নেতার খাটের তলায় কোটি কোটি টাকা, আর কোনো নেতার খাটের তলায় সুড়ঙ্গ। ইরাকে দেখেছিলাম 7 বছর সুড়ঙ্গে এখানে তো একের পর এক ধরা পড়ছে, শাহজাহান থেকে শুরু করে ধরা পড়ছে। আজ না হলে কাল ধরা পড়বে, পালাবার চেষ্টা করবে, ধরা পড়বে। তবেই তো সোনার বাংলা হচ্ছে, জয় বাংলা হচ্ছে। আচ্ছা, এই জামালরা কামাল দেখাতে পারে, সাদ্দামরা সুড়ঙ্গ খুঁড়তে পারে কি করে? যদি না প্রশ্রয় থাকে। প্রশ্রয় কার? শাসক দলের, না হলে বিরোধীদের ঘাড়ে আর কটা মাথা। সেই ছবিগুলোও তো সামনে আসছে। কিন্তু পুলিশ প্রশ্রয় না দিলে এতবার বাড়ে কি করে? পুলিশের সঙ্গে সেটিং না থাকলে, এই আড়িয়াদহের কথাই ধরুন, তালতলা স্পোর্টিং ক্লাব। জয়ন্ত কাণ্ডের পর বেলঘড়িয়া থানার পুলিশ ক্লাবটি সিল করে দেয়। ক্লাবের মধ্যেই জয়ন্ত বাহিনীর সালিশি সভার ছবি শোরগোল ফেলেছিল। তদন্ত চলছে, তার মধ্যেই পুলিশ কি করে তালতলা স্পোর্টিং এর সিল খুলে দিল? জয়ন্ত বাহিনীর ভয়ে? আচ্ছা, পুলিশই খুলেছে সিলটা, নাকি তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, শান্ত্রীর চাপে কেউ খুলে দিয়েছে? বিতর্কের মুখে আজ ফের দেখা গেল নতুন করে ক্লাবে সিল করা হলো। কিন্তু এটা হবে কেন? পুলিশ কি শিরদাঁড়া সোজা রাখতে পারছে না? পুলিশ যদি শিরদাঁড়া সোজা রাখতে না পারে তাহলে কি হয়, কি হতে পারে? আন্দাজ আছে তো?
আজকেরই একটা ছবি দেখুন উত্তর কলকাতার শোভাবাজার এলাকায় আক্রান্ত পুলিশ। বচসার সময় এক মদ্যপ মেরে মাথা ফাটিয়ে দেয়। দেবাশিস মণ্ডলের। দেবাশিস মণ্ডল বর্তনা থালার ওই পুলিশ কর্মী এখন হাসপাতালে। পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে মদ্যপ। অফিসার ছিলেন, উনি কনস্টেবল ছিলেন দেবাশিস মণ্ডল, এইটুকু জানি, আদার্স কিছু তার জানি না। অভিযুক্ত মদ্যপ বলে কি? ঘটনাকে হালকা চোখে দেখা যায়? সাধারণ পাবলিক পুলিশ পেটানোর সাহস পায় কোথা থেকে? এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে একাধিকবার আমরা পুলিশকে অসহায় অবস্থায় দেখেছি, কখনো পূর্ব বর্ধমান, কখনো পশ্চিম বর্ধমান, কখনো দক্ষিণ 24 পরগনা। জেলায় জেলায় পুলিশের ওপর হামলার অভিযোগ সামনে আসে। পুলিশ কখনো টেবিলের তলায়, কখনো খাটের তলায় সেঁধিয়ে যায়। কদিন আগেই ছেলে ধরা গুজবকে কেন্দ্র করে আসানসোলে হামলার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। গত বছরের মে মাসে কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ কাণ্ডে পুলিশের ওপর চড়াও হয়েছিল ক্ষিপ্ত জনতা। ছবিটা ভুলে গেছেন? এগরা, সেখানেও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিল পুলিশ। এই পুলিশকেই আমরা দেখেছি থানার মধ্যে টেবিলের তলায় লুকোতে। চলতি সপ্তাহে কুলতলি সাদ্দাম হুসেনের ভাই পুলিশকে লক্ষ্য করেই তো গুলি ছুড়েছিল। পুলিশ পেটানোর, পুলিশের ওপর হামলা চালানোর এই সাহস, এই স্পর্ধা আসে কি করে? কোথাও আইন শৃঙ্খলা নেই, মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু করতে পারবে না। কিছু মানুষ যদি পুলিশের উপর আক্রমণ করেন, এটা তো খারাপ ঘটনা। আইনের পথে চলবে। আজকে একটা অসুস্থ সময়ের মধ্যে আমরা আছি। এই গভীর সামাজিক অসুখ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ হলো তৃণমূলের বিসর্জন। এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা যুগে যুগে ঘটে, স্থান বিশেষে কোথাও হয়ে যায়। পুলিশ প্রশাসনিক মনোভাবে চলবে, সাংবিধানিক মনোভাবে চলবে না, চলতে পারবে না। হয় তৃণমূলের পুলিশ, নয় বিজেপির পুলিশ। এখানে রক্ষক ভক্ষক সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে পুলিশ যে আইনের শাসন পরিচালনা করবে, এইখান থেকে পুলিশকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি তৃণমূল দুজনেই। পুলিশ এখন দলদাস। দেখুন, বিরোধীরা বরাবরই বলে পুলিশ দলদাস। এই যে সুজন চক্রবর্তীর মুখে শুনলেন, তাদের আমলেও এটাই বলতেন মমতা ব্যানার্জিরা। পুলিশ রাজ্যের প্রশাসনের শাসক দলের দলদাস। তবে যুগে যুগে, আমলে আমলে রাজ্যের আইন শৃঙ্খলার জন্য এটা কি ভালো বিজ্ঞাপন হতে পারে? খাকি উর্দির ভয়টা হারাচ্ছে কেন? দলদাস হয়েই কি মেরুদণ্ডটা সোজা রাখতে ভুলে যাচ্ছেন আইনের রক্ষকরা? প্রশ্ন আসে, পুলিশকে পেটাচ্ছে আম জনতা, এই ছবি জনতার সুরক্ষার জন্য খুব একটা ভালো নয়। ভেবে দেখবেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। যতই চেষ্টা করি জামাল যুগ থেকে বেরোনোর টাফ। নিমতায় আবার সিন্ডিকেট রাজ, এটাই অভিযোগ। বাড়ি তৈরির জন্য ইমারতি দ্রব্য না নেওয়ায় চিকিৎসককে হুমকি। সিন্ডিকেটের থেকে ইটবালি না নিয়ে নিজের সামগ্রী কেনেন কি করে চিকিৎসক? নিমতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। টোটকাটা দেখুন আগামীকাল রাত 8টায়।